বাসায় এসে কলিং বেল চাপলে নাওরিন এসে দরজা খুলে দিয়ে নিজের রুমে চলে যায়। যাওয়ার সময় বলে যায়, ভাবি বাসায় নেই, বাপের বাড়ি গিয়েছে নিশ্চয়, তোকে তোমার কোনো প্রয়োজন হবে না। তবুও বললাম। আরসালান কিছু না বলে নিজের রুমে চলে গেল। নাওরিন রাত থেকে তার উপর রেগে আছে। সকালে কথা বলেনি, আরসাল গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর খাবার টেবিলে গিয়ে খাবার খেয়ে নেয়। দুপুর গড়িয়ে বিকাল, আবার বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, আলিজার কোনো খোঁজ খবর নেই। একটাবার তাকে কলও করেছে। বিয়ের পর প্রতিদিন একসাথে থাকা হয়েছে। বাড়িতে যতক্ষণ সময় কেটেছে ততক্ষণ আলিজার সাথে ছিল। আজ রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। কল করবে কিনা ভাবছে। কল রিসিভ করলে কি বলবে, কেন ওখানে এভাবে না জানিয়ে যেতে হয়েছে, এটা জানতেও তো কল দিতে পারে সে। সাত পাঁচ না ভেবে কল করতে যাবে এমন সময় তার ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে আলিজা কল দিয়েছে। কলটা রিসিভ করে নেয় সে। কখন এসেছেন বাসায়? আলিজা: অনেকক্ষণ হলো, কিন্তু আপনি হঠাৎ ওখানে কেন গেলেন? আপনি তো বের হতে চেয়েছিলেন আজ, তাই না? মা বা নৌরিন আপনাকে কিছু বলেনি? না তো। আমার ছোট ভাই আরিশ কিডন্যাপ হয়েছে, ওকে কেউ তুলে নিয়ে গেছে। আপনি আর আপনার বাবা এখানেই আছি। কি বলছেন? কি, এটা কি করে হলো? ছোট মা বাসার সামনে দোকানটায় গিয়েছিল, ওখান থেকে এটা হয়েছে। যে বা যারা এটা করেছে তাদের সাহস আছে বলতে হবে। আপনি এখন কোথায়? থানায় আছি, বাসায় ফিরবো। কি অবস্থা ওখানকার? বাসার সামনে সিসিটিভি চেক করে, আশেপাশে সিসিটিভি চেক করা, খোঁজাখুঁজি করা হচ্ছে, পাওয়া যাবে হয়তো আজকেই। আমার মনে হয় এরা আমার বাবাকেও খুন করেছে। আমি তো এর শেষ পর্যন্ত দেখে নিব। আপনার শরীর এখন কেমন আছে? ভালো। আমি কোথায় আসবো, থানায় নাকি আপনাদের বাসায়? আপনি আসবেন? এই অবস্থায় এখানে বসে থাকা যায়? ছোট মা বাসায় খুব কান্নাকাটি করছে, তাড়াতাড়ি বাসায় যাব। আপনিও ওখানে আসুন। আঙ্কেলের শরীর ভালো না, আমি ওনাকে বাসায় পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি তাহলে। জি। আরসাল রেডি হয়ে বের হয়েছে আলিজার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। এমন সময় তিথির অফিসের সামনে তিথি কার সাথে দাঁড়িয়ে থাকতে দেখে। কারোর সাথে কথা বলছিল, দেখে মনে হচ্ছিল ঝগড়া করছে। এবার ভাবলো বাইক থামিয়ে এগিয়ে যাবে। ঠিক তখনই তিথি অফিসের ভেতরে চলে গেল। এই ভাবলো ওর অফিসের ব্যাপার, হয়তো ওখানে যাওয়া উচিত না। তাই আর সেখানে না দেখে নিজের গন্তব্যে রওনা দিল। আলিজা বাসায় ফিরছিল, এমন সময় অচেনা নাম্বার থেকে মেসেজ আসে। হয়তো পুলিশ ফোর্সের হতে পারে। ভেবে মেসেজটা দেখে, আপনার একটা সাহায্যের প্রয়োজন আছে। আমাদের পুলিশ ফোর্স পৌঁছে গিয়েছে, আপনিও সেখানে যান। আশা করা যাচ্ছে আপনার ছোট ভাইকে সেখানে পাওয়া যাবে। আপনি ওখানে গিয়ে দাঁড়াবেন। 8টার দিকে দুজন এসে আপনাকে নিয়ে যাবে। ওখানে একটা পুরনো বাড়িতে আমাদের লোকদের আলোচনা সভা বসানো হয়েছে। আমরা ধারণা করছি যারা আপনার ভাইকে নিয়ে গেছে তারাই আপনার বাবাকে খুন করেছে। আপনি তাড়াতাড়ি সে জায়গার নাম বললাম সেখানে পৌঁছে দেন। আমাদের কন্ট্রোল রুম বা কোনো অফিসারকে কল দিয়ে জানানোর প্রয়োজন নেই। ওনারা আপনাকে জানিয়ে দিতে বলেছে, ওনারা ব্যস্ত আছেন। আপনি তাড়াতাড়ি চলে আসুন। আলিজা তাড়াতাড়ি গাড়ি ঘোরাতে বলে। ড্রাইভার সেই জায়গায় যেতে বলে যেখানে মেসেজে যেতে বলা হয়েছে। ম্যাডাম, ওইটা তো গ্রাম এলাকা। যে সে গ্রাম না, ভয়ঙ্কর গ্রাম, দিনে দুপুরে মানুষ খুনায়। আপনি এত ভাবতে হবে না চাচা, আপনি চলুন। আরিশ বিপদে আছে, তাকে উদ্ধার করে প্রয়োজন। আপনি আমাকে ওখানে রেখে জনপদে এসে অপেক্ষা করবেন। আমাকে তদন্তের ওখান থেকে এসে নিয়ে যাবে, চিন্তা নেই। তবুও ম্যাডাম, তাড়াতাড়ি চলুন চাচা, হাতে সময় নেই। ড্রাইভার আর কথা না বাড়িয়ে গাড়ি ঘুরিয়ে রওনা দেয় সেই গ্রামের উদ্দেশ্যে। প্রায় আধ ঘন্টা পর নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছায় আলিজা। গাড়ি থেকে নেমে দাঁড়ায় আর গাড়ি নিয়ে সামনের দিক গিয়ে এগোতে দাঁড়াতে বলে। অনেক দূর আলো দেখা যাচ্ছে, আশেপাশে কোথাও মানুষ নেই বললে চলে। কিছুক্ষণ পর দুজন লোক এসে পিছন থেকে জিজ্ঞাসা করলো, আপনি মন্ত্রী সাহেবের মেয়ে? প্রশ্ন শুনে পিছনে ঘুরে তাকায়, দুজন লম্বা চওড়ার লোক বুকে হাত দিয়ে দাঁড়িয়েছে। আলিজা মাথা নেড়ে হ্যাঁ বলে। তখন দুজন তাকে তাদের সাথে যেতে বলে। আর এই যে জিজ্ঞাসা করে, আপনারা কোন থানার? কিন্তু কেউ কোনো জবাব দেয় না। তাদের মধ্যে একজন বলে ওঠে, আপনার ফোন বন্ধ রাখুন, কোনো কল যেন না আসে, বা আপনি কাউকে কল দেবেন না। আর এমনিতে এখানে নেটওয়ার্ক থাকে না। ফোন কেন বন্ধ করতে হবে স্যার? আমার ফোন সাইলেন্ট করা আছে, সমস্যা নেই, বন্ধ রাখুন, আপনার জন্যই ভালো। আলিজা আর কথা বাড়ায় না, ফোনটা বন্ধ রেখে তাদের সাথে যেতে থাকে। 5 মিনিট হাঁটার পর আলিজা জানতে চায় আর কত দূর যেতে হবে। তখন একজন বলে, ওই তো আলো জ্বলছে ওই বাড়িটায়। আমার ভাইকে কি পাওয়া গেছে? খোঁজ চলছে। আচ্ছা, এখানে আপনাদের হেড কে আছে? গেলেই দেখতে পারবেন, চলুন। লোকগুলো আলিজাকে নিয়ে সেই বাড়িটার একটা রুমে প্রবেশ করে। যদিও এখানে অনেকে থাকার কথা ছিল, কিন্তু এখানে আসলেই কেউ নেই। তার মানে আলিজা যা ভেবেছিল তাই হলো। তাকে ধোকা নিয়ে এখানে নিয়ে আসা হলো। পাশে রাখা টেবিল থেকে রশি নিয়ে একজন হাত আর পা বাঁধতে শুরু করলে আলিজার। আলিজা চিৎকার করে কান্না করছে, কিন্তু কিছুতেই কিছু হলো না। অতঃপর দুজন শক্তিশালী পুরুষের কাছে হার মেনে যায় সে। আলিজাকে বেঁধে মেঝেতে ফেলে রেখে দুজনে বাইরে চলে যায়।
রুম সম্পূর্ণ অন্ধকার, কোথাও কেউ নেই, তবে মাঝে মাঝে পাশের রুম থেকে কেমন গোঙানির আওয়াজ আসছে। স্পষ্ট কিছু শোনা যাচ্ছে না কিছুতেই। এবার একটু ভয় লাগা শুরু হলো আলিজের। তবে কি খারাপ নজর পড়েছে তাদের উপর? কেউ কি বড় শত্রুরূপে সামনে আসছে? প্রথমে তার বাবা, এখন তার সৎ ভাই, আর এখন সে। দুই হাঁটুতে মাথা নিচু করে রেখে বিড় করে কথা বলেই যাচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দ হতে মাথা উঁচু করে তাকায় আলিজা। রুমের লাইটটা অন হয়ে যায়। রুমে প্রবেশ করে লোকটা একটা কালো হুডি পরে, কালো কাপড় দিয়ে মুখ ঢাকা। আলিজার সামনে চেয়ার টেনে বসলো লোকটা। সামনে বসা লোকটার দিকে এক পলক তাকিয়েছে আলিজা। তো মিস্টার আমজাদ শেখের কন্যা, আমাদের আত্মীয়তা কেমন লাগছে? কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? চুপ করে আছেন কেন, বলুন কিছু। আশা করছি এখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে না। আপনি যদি চান আপনার ছোট ভাইকে এখানে পাঠিয়ে দিতে পারি। কি, ছোট ভাইকে এখানে একসাথে যাচ্ছেন? ও আচ্ছা, আপনার তো মুখটাও আটকে রাখা, কিছু বলতে পারবে না। এই বলে লোকটা এগিয়ে গিয়ে আলিজার মুখের বাঁধন খুলে দেয়। আলিজা যেন হাঁপ ছেড়ে বাঁচল। কে আপনি? আর আমাদের দুই ভাই বোনকে বা কেনই এইভাবে আটকে রেখেছেন? কী ক্ষতি করেছি আমরা? আমাদের এভাবে শাস্তি কেন দিচ্ছেন না আপনি? ক্ষতি তো তোরা করিস নি, ক্ষতি করেছে তোর বাবা। তোর বাবাকে যেমন মেরেছি সব কয়টাকে শেষ করে ফেলবো, তোদের একজনকে বাঁচিয়ে রাখবো না আমি। তোর বাবা আমার পরিবারকে শেষ করে দিয়েছে। আমার বাবা কি ক্ষতি করেছে আপনার? তোর বাবা আমার পুরো কেরিয়ার নষ্ট করে দিছে, আর আমার কেরিয়ার নষ্ট হয়ে যাওয়ার পর আমার পরিবার শেষ হয়ে গেছে। মানে কি বলছেন আপনি? আমার বাবা আপনার কেরিয়ার কেন নষ্ট করতে যাবে? আমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। আমি আপনার কথা কোনোভাবে বিশ্বাস করি না। মিথ্যে বলছেন আপনি। আমি আপনার কথা বিশ্বাস করি না। মিথ্যে আমি বলছি না। তোর বাবা আমার পরিবারের জীবন যেভাবে নষ্ট করে দিয়েছে, আমি সেরকম তোর বাবাকেও শেষ করে দিয়েছি। তোদের সবাইকে শেষ করে দিব। আপনি জানেন না আপনি কাকে শেষ করে দিয়েছেন। আর চাইলে সব কিছু শেষ হয়ে যায় না। খুব বড় ভুল করে ফেলেছেন। আপনি মন্ত্রীর পরিবারের পিছনে লেগেছেন। আমার তো যা শেষ হওয়ার হয়েই গিয়েছে, শুধু বাকি আমি। আমি আমি আর কি শেষ হব? আমার পরিবার শেষ করে দিয়েছে, তাতেই তো আমি শেষ। আমার হারানোর আর কিছু নেই। কি করেছিল আমার বাবা আপনার সাথে, যার জন্য তার জীবন নিতে দুইবারও ভাবলেন না? ভাবিনি, কে বলেছে? অনেক ভেবে প্ল্যান করে তোর বাবাকে শেষ করেছি। মন্ত্রীর খুন করা সত্ত্বেও পুলিশ আমার কিচ্ছু করতে পারেনি, আর পারবেও না। কে বলেছে আপনাকে ধরা কষ্টসাধ্য? এই যে আজকে একটা বড় ভুল করে ফেললেন। এত বড় ভুলে খেসারত তো আপনাকে দিতে হবে। হা হা, কে দিবে আমাকে শাস্তি? তুই, যার কিনা হাত পা সব বাঁধা, আর আমি চাইলেও মুখটা বন্ধ হয়ে যাবে। শাস্তি তো আপনাকে আমার দিতে ইচ্ছে করছে, কিন্তু আমি যদি আপনাকে শাস্তি দেয় তাহলে আপনার আর আমার মাঝে কোনো পার্থক্য থাকবে না। আপনি অমানুষ হতে পারেন, কিন্তু আমি অমানুষ হতে পারি না আপনার মতো। মুখ সামনে কথা বলবি, নয়তো এই রিভলভারটা দেখছিস, ওখানকার 6টা গুলির মধ্যে একটা গুলিও তোর মস্তিষ্কে ঢুকবে। তারপর সব চুপ, কোনো কথাবার্তা নেই, একদম নীরব পরিবেশ। পরিবেশ তো এবার নীরব হবে। পিছনে একবার শুধু তাকিয়ে দেখুন। আমাকে আমার ভাইকে খুব আত্মীয়তা করলেন না? এবার তো আপনার আত্মীয়তার দায়িত্ব আমার নেওয়া উচিত। আমার বাবাকে খুন করলে আমার ছোট ভাইকে তুলে নিয়ে এলেন, আমাকেও ইভেন ছাড়লেন না। এর জন্য তো একটা দরুণ আত্মীয়তার আপনার প্রাপ্য। বড্ড ভুল করে ফেলেছেন, তাড়াহুড়ো করে দুজনকে একসাথে শেষ করতে চেয়েছেন। লোকটা পিছনে ঘুরে তাকাতেই দেখে পুলিশের পুরো টিম দাঁড়িয়েছে। লোকটা এবার একটু থতমত খেয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, তার মানে এই মেয়ে এখানে আসার আগে সব বুঝে গিয়েছিল। মেয়েটাকে যতটা বোকা ভেবেছিলাম ততটা বোকা নয়। আলিজা আবার মুখের কাপড়টা সরিয়ে ফেলে। অনেক আগে সে হাতের বাঁধন খুলে ফেলেছিল। শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য চুপচাপ ছিল। ধরুন অফিসার, এই লোকটা কোনোভাবে যেন পালাতে না পারে। বড্ড চালাক ভেবে নিয়েছে নিজেকে। আমার বাবাকে কেড়ে নিয়েছে এই লোক, কোনোভাবেই যেন ছাড়া না পায়, সর্বোচ্চ শাস্তি যেন পায় এই লোক। এবার লোকটা এক মুহূর্ত দেরি না করে আলিজার মাথায় রিভলভার ঠেকিয়ে পাশে দাঁড়িয়ে হাসতে থাকে। আমার জীবনে ভয় নেই স্যার। আমার পুরো জীবন তো নষ্ট হয়ে গেছে। আমার জীবন গেলে যাবে। আমার জীবনে কোনো মায়া নেই। মরলে মন্ত্রী মেয়েটাও মেরে মরবো। এমন সময় আরসাল রুমে প্রবেশ করে। আলিজার মাথায় রিভলভার ঠেকানো থেকে ভয় পেয়ে যায়। এটাই তো মুখ্য সুযোগ আলিজাকে জীবন থেকে সরিয়ে দেওয়ার। তবুও কেন আলিজার খারাপ চাইতে পারছে না সে? কেন মনে হচ্ছে আলিজার কোনোভাবেই যেন কোনো কিছু না হয়? তবে কি সে দুজনকে পা রেখে চলছে? আলিজার জন্য কেন খারাপ লাগবে? সে তো চেয়েছিল প্রথম রাত থেকে এই মেয়ে যেন তার থেকে বিদায় নেয়। তবে এখন কেন এমন লাগছে? আলিজা আরসালার প্রবেশ তার দিকে তাকিয়েছে টলমল চোখে। তবে কি তার শেষ এখানেই এভাবে হবে? সে আর কিছু না ভেবে চিৎকার করতে থাকে, স্যার প্লিজ, ভয় পাবেন না আমাকে নিয়ে। আমি আপনাদের অনুমতি দিচ্ছি, আমার যা হয় হবে। আপনারা প্লিজ এই লোকটাকে ছাড়বেন না। এই লোকটাকে ছাড়লে আমি শান্তি পাবো না। এই লোকের জন্য আমি আমার বাবাকে। কথা শেষ করতেই দ্রুত করে শব্দ হয়। রিভলভার সাইলেন্ট করা থাকায় এরকম শব্দ হচ্ছে। শব্দ পাওয়ার সাথে সাথে উপস্থিত সবার চোখ বড় বড় হয়ে যায়। আরসাল জোরে আলিজা বলে চিৎকার করে ওঠে। অতঃপর চারপাশের পরিবেশ কয়েক সেকেন্ডের জন্য নিশ্চুপ।
আলিজা আর ওই লোক দুজনে মেঝেতে লুটিয়ে পড়ে দুইটা রিভলভার থেকে গুলি চালিয়েছে, একটা লোকের রিভলভারটা থেকে আর অন্যটা পুলিশ অফিসারের। লোকটার হাতের কবজিতে গুলি লাগার সাথে সাথে নিজেও গুলি করে দেয়, সেটা আলিজার মাংসপেশিতে গিয়ে লাগে। আরসাল দৌড়ে গিয়ে আলিজার মাথা নিজের কোলের উপর নেয়। আরসাল আলিজার দিকে তাকাতে পারছিল না। সে থাকতে আলিজার এমন কিছু হয়ে গেল, কিছু না ভেবে, আলিজা আপনার, আমি আসছি না, আমি আপনার কিছু হতে দিব না। স্যার, গাড়ি বের করুন। না প্লিজ, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। পুলিশ অফিসারের দিকে তাকিয়ে, আমার আবার কি হবে? আমার তো এখন আপনার ভালোবাসা পাওয়া বাকি, তবে কিছু হয়ে গেলে ভালো হয়। এই পৃথিবীতে মানুষের ভালোবাসা আমি বোকার মতো আশা করে বসে আছি, কিন্তু মানুষগুলো তো আমার নয়। আমি মারা গেলে কারো কারো পথ পরিষ্কার হয়ে যাবে, আমার চলে যাওয়াই ভালো। তাই চাইছিলাম। কথাগুলো বলার সময় দুফোঁটা পানি গড়িয়ে পড়ে আলিজার চোখ থেকে। এবার যেন আরসালার বুকের ভিতরটা শেষ হয়ে যাচ্ছে। সে কিভাবে পারছে এই মেয়েটাকে কষ্ট দিতে? নিজেকে খুব অপরাধী লাগছিল তার। তার মনে হচ্ছিল কিছু একটা তার থেকে দূরে চলে যাচ্ছে, যেটা তার কাছে থাকা খুব জরুরি। কিছুক্ষণের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হলো, সাথে আরিশকে উদ্ধার করা হলো। রাতে গুলি বের করা হয়, কিন্তু সারা রাত আলিজার জ্ঞান ফেরেনি। দুই বাসার সবাই হাসপাতালে ছিল রাতে, কিন্তু আরসাল এক মুহূর্তের জন্য আলিজার কাছ থেকে সরেনি। বলতে গেলে সারা রাত জেগেছিল। আমজাদ শেখ এর খুনিকেও হাসপাতালে কড়া পাহারায় রাখা হয়েছে। বিকেলবেলা তার থেকে জবানবন্দি নিতে হবে। ভোরের দিকে চেয়ারে বসে আলিজার হাত শক্ত করে ধরে বেডের মাথা রেখে ঘুমিয়ে যায় আরসাল। 9টার সময় রুমের কথাবার্তা আওয়াজে ঘুম ভেঙে যায় আরসালের। তাকিয়ে দেখে আলিজার জ্ঞান ফিরছে। আলিজার তাকিয়ে থাকতে দেখে মুখে হাসি ফুটে ওঠে আরসালের। খেয়াল করে সে আলিজার হাত ধরে ঘুমাচ্ছিল, তাড়াতাড়ি করে হাত ছাড়িয়ে নেয়। আলিজার হাতে রাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে, সে এখন পুরোপুরি সুস্থ, শুধু হাতটা কম নড়াচড়া করতে হবে যেন ব্যথা না করে। তাই সবাই সিদ্ধান্ত নেয় যে বাসায় নিয়ে যাওয়া হবে। আরিশ আর আলিজার পাশে বসে আছে। আরিশের মার চোখে আলিজার জন্য সম্মান আর ভালোবাসা দেখা যাচ্ছে। তিনি কৃতজ্ঞ হয়ে আছেন আলিজার প্রতি। বিকেলে আলিজার বাসায় নিয়ে যাওয়ার কথা হলে সে আগের থানায় যেতে চায়, কারণ বাবার মৃত্যুর কারণ তার জানতে হবে। যদিও আরসালানের বাবা মিস্টার নেওয়াজ জানান বিষয়টা তিনি দেখে নেবেন, তবু আলিজা সেটা নিজের চোখে দেখতে চায়, জানতে চায়। আলিজার কথা আর কেউ না করে না। সবাই বাসায় ফিরে যায়, শুধু আরসাল থেকে যায়। বিকেলে সে আলিজাকে নিয়ে থানায় যাবে, তারপর ওখান থেকে বাসায় যাবে। আরসালান রাত থেকে ফোন বন্ধ করে রেখেছিল। তিথিকে বলেছিল আলিজার অবস্থা খুব খারাপ, তারপরও সে বারবার দেখা করতে বলেছে। জন্য আরসাল রাগ করে কলটা কেটে ফোন বন্ধ করে রেখে বাইরে এসে ফোন অন করে দেখে, ফোন অন করতে দেখে যেন মেসেজ নোটিফিকেশনের ঝড় উঠে গেছে। এবার যে মেসেজ সীমাবদ্ধ না থেকে তিথিকে কল দেয়, কিন্তু তিথি কোনোভাবেই রিসিভ করে না। অপেক্ষা করে করে আরসাল যখন বারবার আলিজার কাছে যাবে, ঠিক তখনই তিথির কল আসে। অনায়াসে রিসিভ করে নিয়ে দেয়। হ্যাঁ তিথি, কল রিসিভ করছিলেন কেন? আমাকে কল দিয়ে আর আপনার কি হবে? বিয়ে করে বউ তো পেয়ে গেছেন, যখন ইচ্ছে কাছে যেতে পারছেন, যা ইচ্ছা করতে পারছেন, আমাকে আর কেন লাগবে? নোংরা কথা বলো না তো তিথি। তোমাকে আমি রাতে বলেছি সব, তারপর এরকম করে কিভাবে বলতে পারো তুমি? ইদানিং তোমাকে খুব অচেনা লাগে। এমন তো ছিলে না, হঠাৎ এত উগ্র মেজাজের কেন হয়ে যাচ্ছ? আমি তোমাকে ওই মেয়ের সাথে জাস্ট নিতে পারছি না। নিতে বলছে কে তোমাকে? তোমাদের মেয়েদের দোষ। একটা কিছু হলে সন্দেহ আর খোঁচা দিয়ে কথা বলো। সামনে থাকা মানুষটার অবস্থা একটু বুঝবে না, তাই না? এখন আমি ফোন রাখছি, কালকে দেখা করব। তিথিকে আর কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে সিম অফ করে রাখে, কারণ সে চাচ্ছে এই ব্যাপারে আবার আলিজার খারাপ লাগুক। মেয়েটা এখন একটু ভালো থাকা দরকার। শরীর আর মন উভয়ে সুস্থ থাকা প্রয়োজন। আলিজার কেবিনে ঢুকে দেখে আলিজা বেডে নেই। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে রেখে ওখানে চলে যায় আরসাল। আলিজা আরসালের উপস্থিতি বুঝতে পেরে পিছন ঘুরে তাকায়। আরসাল দূরে দাঁড়িয়ে আছে দেখে আলিজা আরসালের সামনে গিয়ে দাঁড়ায়। সবসময় এত দূরে দূরে থাকেন কেন আপনি? এখন কি আমাকে ভালো লাগেনি? আরও সময় লাগবে আপনার? আমার কিন্তু আর সময়ের প্রয়োজন নেই। আমি বুঝে গেছি আমি আপনাকে কি। আপনি তো বলেছিলেন আপনার পছন্দের কেউ নেই, তাহলে আমাকে কেন নিজের করে নিচ্ছেন না আরসাল? আলিজার এমন স্পষ্ট কথায় আরসাল একটু ভড়কে যায়। সেদিন জ্বরের ঘরে এক কথা বলল, এখন আর এক কথা। তবে এতদিন যা বুঝেছিল আলিজা অনেক জড়তা কাজ করে, ইদানিং তার ধারণা পাল্টে গেছে। আরসাল কিছু বলছে না দেখে তার সবচেয়ে কাছে গিয়ে আর এক মুহূর্ত দেরি না করে জড়িয়ে ধরে আলিজা। আলিজার এমন ব্যবহারে আকাশ থেকে জমিনে পড়ার মতো অবস্থা তার। আরসালের হৃৎক্রিয়া বেড়ে গিয়েছে, বুকের ভিতর দ্রিম দ্রিম শব্দ হচ্ছে, সেটা হয়তো আলিজাও শুনতে পাচ্ছে। কি করছেন আলিজা? বাহিরে মানুষ আছে, তারা দেখবে। দেখুক, তাতে আমার কি? আমি তো অন্য কারো প্রিয়জনকে বা বরকে জড়িয়ে ধরিনি, তাই না? তা ধরেনি, কিন্তু ব্যাপারটা কেমন লাগে না দেখতে? সবাইকে দেখতে বলেছে। আর একটা ইম্পর্ট্যান্ট কথা, আপনি আমার সাথে তুমি করে কেন বলেন না? আপনার মুখে তুমি শুনতে কি কি করতে হবে? আরসাল বুকে থেকে মাথা উঁচু করে তার দিকে তাকে, তুমি? হ্যাঁ তুমি। আচ্ছা বলবো। আমি যেন আপনি করে বলতে না শুনি, খারাপ লাগে খুব। আচ্ছা ঠিক আছে, এবার তো ছাড়ো।
পুরো দুনিয়া তো আমার সাথে বিট্রে করেছে, আপনি প্লিজ আমার সাথে এরকম কিছু করবেন না। আমি না আপনাকে খুব ভালোবাসি, আপনি আমার সাথে বিট্রে করলে আমি সহ্য করে নিতে পারবো না আরসাল। আরসাল আর কিছু বলতে পারে না, কী বা বলবে। এই মেয়ের সাথে খারাপ ব্যবহার করতে তার বাধে, আর সে কি না ঠকাতে চাইছে। আরসাল এবার সিদ্ধান্ত নেয় তিথির ব্যাপারটা আলিজার সামনে তুলে ধরবে। সে নিজের থেকে বললে এরকম পরিস্থিতি তৈরি হবে, আর অন্যভাবে জানলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। সব বলার পর নিশ্চয় আলিজা তার সাথে থাকতে চাইবে না, সে নিশ্চয় প্রতারকের সাথে সংসার করার স্বপ্ন দেখবে না। আজকে বাড়ি ফিরে সব বলে দেওয়ার সিদ্ধান্ত নেয় আরসাল। এতে যা হওয়ার হবে। এভাবে একটা বিষয় আর কত চাপা রাখবে সে। বিকেলে জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার আগে আলিজা আর আরসাল থানার উদ্দেশ্যে রওনা দেয়। থানায় পৌঁছানোর আগে আলিজা মিস্টার নওয়াজকে কল দিয়ে সেখানে যেতে বলে। আরসাল আর আলিজা গাড়িতে বসে আছে, পিছনের গাড়িতে আলিজা ছোট মা বসে আছে। আলিজা চুপ করে আরসালের কাঁধে মাথা রেখে বসে আছে। আরসাল আজ তাকে দূরে থাকতে বলছে না, মেয়েটা অসুস্থ বলে। আমরা যদি কালকে কিছু হয়ে যেত, আপ আপনার জন্য ভালোই হতো তাই না? আরসাল কাঁধে মাথা রেখে হঠাৎ বলেটে, হ্যাঁ, আমি বিয়ে করতে চাইনি, তবে এটা না যে আপনার খারাপ কিছু হোক সে কারণে তো আমার জীবন থেকে চলে যান, এটা আমি কখনোই চাই না। তখন বিয়ে করতে চাননি, আর এখন কি আমার সাথে থাকতে চান না? কাঁধ থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে বসে। আরসাল আর কিছু বলতে পারে না, কি বলবে সে? সে তো চায় না আরিজা তার থেকে দূরে থাকুক। আরিজা তার কাছে থাকলে, পাশে থাকলে, এরকম হুটহাট করে জড়িয়ে ধরলে যে তার কেমন যেন ভালো লাগা কাজ করে। চোখের দিকে তাকিয়ে যেন কোনো অতলে ডুবে যায় সে। চরিত্রহীনের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, কিন্তু সে যে অন্য কারো কাছে কমিটেড। কিভাবে সে তিথিকে ঠকাবে? এবার আলিজাকে ছাড়ালে তার সাথে খুব বড় অন্যায় করা হবে। আলিজা আরসালের কাছে কোনো জবাব না পেয়ে বাইরের রাস্তায় মন দেয়। আরসাল বুঝতেও পারে না আলিজা নিজের কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে আরসাল আলিজার থানায় পৌঁছে যায়। অল্প কিছুক্ষণ সময় নেওয়াজ, আরসাল, আলিজা অপেক্ষা করার পর দুজন কনস্টেবল এসে তাদের একটা রুমে নিয়ে যায়, যেখানে থেকে তারা আলিজার বাবার খুনিকে দেখতে পায়। তিনজন চেয়ার টেনে বসে ততক্ষণে লোকটাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুরু হলো, প্রথমে কিছু না বললে, চাইলে কয়েকটা আঘাত গায়ে বললে চিৎকার করে স্বীকার করলো সে সব বলবে। লোকটার আচরণে বোঝা যাচ্ছে হয়তো মাথায় সমস্যা হয়েছে। থেকে থেকে হাসে, আবার গম্ভীর হয়ে যায়, আবার কান্না করে। পুলিশের ধারণা তাকে ডাক্তার দেখাতে হবে। সে যদি এমনিতে থাকে তাহলে তো শাস্তির ব্যবস্থা করা কঠিন হয়ে যাবে। বল, কেন তুই মন্ত্রী সাহেবকে খুন করছিস বল? তোরা তো সাহস হলো কিভাবে অফিসার? প্রশ্ন করার সাথে সাথে লোকটা অফিসারের নাক বরাবর জোরে একটা আঘাত করে অফিসের সিটকে মেঝেতে পড়ে যায়। উপস্থিত সকলে স্তম্ভিত হয়ে যায়। আমি বলছি না, আমি বলবো, তারপরে আমাকে তুই করে জিজ্ঞাসা কেন করবি তুই? শাস্তি দিতে চাচ্ছিস না আমাকে? নিজেই যদি নিজেকে শাস্তি দেই, তাহলে তোরা তোদের মনস্কামনা পূর্ণ করবি কিভাবে? আমার সাথে খারাপ ব্যবহার না, ওকে? ওখানে থাকা বড় অফিসার সবাইকে শান্ত হতে বলে, কারণ বেশি বাড়াবাড়ি করলে বিপরীত কিছু হয়ে যেতে পারে। নিজেও লোকটাকে শান্ত হয়ে বসতে অনুরোধ করে। কিছুক্ষণ পর পরিবেশ ঠান্ডা হয়ে যায়, কিন্তু পরক্ষণে লোকটা কান্না করে ওঠে। সেখানে থাকা সবাই একে অপরের মুখে চাওয়াচাই করতে থাকে কান্নার কারণ। অফিসার কাউসার সাহেবকে ঠান্ডা হতে বলেন। নাম কি তোমার? কাউসার? রফিক। জানো তো তাই না তোমাকে এখানে কেন ডাকা হয়েছে? হ্যাঁ, ওই আমজাদ শেখ নামক জানোয়ারের বাচ্চাটাকে খুন করার অপরাধে। রফিকের শেষ উক্তি শোনা মাত্র আলিজা রেগে দাঁড়িয়ে যায়। কোনো মেয়ে তার বাবার সম্পর্কে খারাপ কথা হজম করতে পারে না, আলিজাও তার ব্যতিক্রম না। আসলে বাবা আলিজাকে বসতে বলে চুপচাপ শুনে যেতে বলে। রফিক প্রথম থেকে বলা শুরু করো তার কথায়। আমি বিয়ে করছি 2 বছর হয়েছে, বউ নিয়ে গ্রাম থেকে শহরে আসি। মোটামুটি ভালো বেতনের একটা জবও পাই, পেশায় সাংবাদিক। ভালো চলছিল আমাদের দুজনের সংসার। সারাদিন যত পরিশ্রম করি, রাতে বাসায় ফিরে বউয়ের মুখখানা খুনসুটি এসবে আমার দিন কেটে যাচ্ছিল। আমার আর কাছের বলতে কেউ ছিল না, আমরা দুজনে দুজনের একমাত্র আপনজন ছিলাম। ভালো লাগা খারাপ লাগা আমাদের একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে হতো। সে কোনো বিষয় নিয়ে রাগ করলে আমি খুব সহজে ঠিক করে ফেলতাম, কারণ সে রাগ পুষে রাখতে পারতো না। এভাবে কয়েক মাস কেটে যায় আমাদের। একদিন বাসায় ফিরছিলাম, রাস্তায় গাড়ি থেকে নেমে মিনিট দুয়েক সময় বাসায় হেঁটে যেতে হয় আমার। প্রতিদিনের মতো হেঁটে যাচ্ছিলাম, তখন রাত 11টার বেশি বেজে গেছে। এক জায়গায় দেখি 5-6 জন লোক মিলে একজনকে মারছে। এক পর্যায়ে পিটানো খুনের পর্যায়ে চলে গেছে। খুন করে দলের মাঝখান থেকে একজন বেরিয়ে এসে আমার ভিডিও তখনই এক্সপেন্সিভ হয়ে যায়। দেখি খুনি আর কেউ নয়, সবার প্রিয় মন্ত্রী সাহেব আমজা শেখ। আমি অবাকে চরম পর্যায়ে যাই। দল থেকে বের হয়ে ছুরি ধুয়ে নিজের হাত ধুয়ে নিলেন। আমি একদম একপাশে থেকে ভিডিও করছিলাম। এমন সময় মন্ত্রী সাহেব নিজেই আমাকে দেখে নেয়। আমি আর এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে পালানোর উদ্দেশ্যে দৌড়ে পালাই। পিছনে তেমন কাউকে না দেখে বাসায় ঢুকে যাই। ভয় লাগছিল, আবার কৌতূহলও জেগেছিল। আমি তো দেখলাম মন্ত্রী সাহেব আমাকে দেখেছে, তাহলে আমাকে ধাওয়া করলো না কেন তার লোক? আমার রাতের খাওয়া কাজ ভয় সব উধাও হয়ে গেল। কিছুক্ষণ পরে দরজায় নক করার শব্দে ভয় পেয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না কি করব।
দরজা না খুললেও দেওয়ায় দরজা ধাক্কানি শুরু করে দেয়। আমি আমার স্ত্রীকে খাটের নিচে লুকাতে বলি। সে বুঝতে পারছিল না কি হয়েছে, কারণ আমি তো তাকে কিছু বলিনি। সে আমার কথা শুনতে চাচ্ছিল না। এক পর্যায়ে রাজি হয়ে খাটের নিচে চলে যায়। আমি তাকে বলি যে আমি না বললে যেন বাইরে বের না হয়। সেও মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আমার স্ত্রী খাটের নিচে গেলে আমি ভয়ে ভয়ে দরজা খুলে দিই। বাইরে তাকিয়ে দেখি আমজা শেখ এর কাজের দলবল। তবে কি আমি যা ভেবেছিলাম তাই হতে চলছে? এই একটা ভিডিও কে আমার জীবনে তছনছ করে দেবে। আমি একটুও দেরি না করে নিজের আর স্ত্রীর ক্ষতি হওয়ার ভয়ে ফোনটা ওদের সামনের দিকে বাড়িয়ে দেই। প্লিজ, আমার ভুল হয়ে গেছে, এই নিন ফোন। আমি আর কখনো এরকম কাজ করব না। আমি ভীষণভাবে লজ্জিত, প্লিজ মাফ করবেন। ভুল যেহেতু হয়ে গিয়েছে এর শাস্তি তো পেতে হবে। এই ফোনটা রাখ আর ওকে ধরে রাখ। দেখ তো রুমে আর কেউ আছে নাকি। মায়ে মানুষ থাকলে তো কোনো কথাই নেই। আজকে পাখি পেয়ে যাবি, একদম ডানা ছেটে দিবি। শালা কত বড় সাহস, ভিডিও করে। এই ধর, কয়েকজনকে উদ্দেশ্য করে দুজন লোক ঘরের ভিতর ঢুকে যায়। আমার বুকের মধ্যে তখন ঝড় শুরু হয়ে গেছে, সবটা হারানোর ভয়। না না, প্লিজ ভাই, ঘরে কেউ নেই। আমার এবার আমার মতো মাফ করে দিন। মন্ত্রী সাহেব কোথায়? আমি ওনার কাছে ক্ষমা চাইবো, সারা জীবন ওনার গোলাম হয়ে থাকবো। কিছু ভুলের জন্য সারা জীবন পস্তাতে হয়। ভেতরে ভেতরে দুজনে হাসির শব্দ আর আমার স্ত্রীর চিল্লানোর শব্দ শুনতে পাই। একজন বলে, ওরে মালটারে পাইছি রে, আজ রাতে সকলে মিলে ভইরা যাইব। আমি বারবার অনুরোধ করতে থাকি। স্ত্রীর কান্না শুনতে পাই। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। আমি ছোটাছুটি করছিলাম, কিছু করতে পারছিলাম না। বারবার আল্লাহকে ডাকছিলাম, দোয়ার সাথে সাথে তো দাওয়াও তো কিছু লাগে। কিন্তু আল্লাহর কাছে চাইতেও পারছিলাম না, কিছু করতে পারছিলাম। অতঃপর সব শেষ। এটুকু বলে লোকটা থেমে যায়। সবাই চুপ হয়ে গিয়েছিল তার বর্ণনা শুনে। কিছুক্ষণ চুপ থেকে লোকটা উচ্চস্বরে হেসে বলল, সবার যেন বলা বর্ণনার ভোর এখনও কেটেনি। এদিকে আলিজার চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। হয়তো চোখের এই পানির সাথে বাবাকে দেওয়া সম্মানের সবচেয়ে উঁচু জায়গায় পরিবর্তন হয়েছে। আরসাল আরিসের অবস্থা বুঝতে পেরে নিজের বাবার করা এরকম অন্যায় ঘটনা সত্য সামনে আসায় আলিজা ভেঙে পড়ছে। আলিজার কাঁধে হাত রাখতে আলিজা আরসালের দিকে তাকায়। আপনি কেন কান্না করছেন? একদম কান্না করবেন না আরসাল। ওই লোক মিথ্যে বলছে, তাই না? মিথ্যে বলে কি হবে? বলে খুন তো সে করেই ফেলেছে, শাস্তি তাকে পেতে হবে। মিথ্যে বলে তো শাস্তি কমাতে পারবে না। আমি বিশ্বাস করি না আমার বাবা এটা করতে পারে। আচ্ছা, কান্না থামিয়ে দেখুন কি বলে। আলিজা কান্না করতেই থাকে আর তার কান্না যেন থামছে না। এদিকে রফিকও কান্না শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর কান্না থামিয়ে নিজেই বলতে থাকে। প্রায় 2 ঘন্টা পর একে একে সবাই বাইরে এসে তৃপ্তির হাসি আসে। আমার স্ত্রীর গলা শোনা যাচ্ছিল না। আমি জবাই করা বকরির মতো ছটপট করে যাচ্ছিলাম আর কান্না করে করে আল্লাহকে ডাকছিলাম। আমার মতো অসহায় হয়তো সেদিন কেউ ছিল না। আমি একমাত্র আমার নিজের তুলনায় নিজে পরিপূরক ছিলাম। কিছুক্ষণ পর আমাকে গাড়িতে তোলা হয়। খেয়াল করি আমার স্ত্রীকেও দুজন মিলে পাজাকোলা করে গাড়িতে ওঠায়। গাড়ি চলতে থাকে। আমি সারা রাস্তা কান্না করে যাচ্ছিলাম। কিছু সময় পর গাড়ি একটা ফাঁকা জায়গায় এসে থেমে যায়। সবাই মিলে নেমে পড়ে। আমাকেও নামিয়ে একপাশে 2-3 জন মিলে ধরে দাঁড় করাইয়ে রাখে। স্ত্রীকে নামানো হয়, তখনও বুঝিনি সে মৃত লাশ হয়ে গেছে। গাড়ি থেকে পেট্রোল নিয়ে তার শরীরে ঢেলে দেওয়া হয়। আমি বুঝতে পারছিলাম না কি চলছে। জোরে জোরে চিৎকার করে থাকি, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। একটা জ্বলন্ত দেশলাই কাঠি গিয়ে তার শরীরে পড়ে, ব্যাস সব শেষ। ওখানেই 2 জীবন শেষ হয়ে গেছিল। সেদিন শুধু শরীর বেঁচে ছিল। কথা শেষ করে লোকটা নিজের মাথা চুলকে সব শেষ করতে থাকে। ওখানে দাঁড়িয়ে থাকা প্রায় সকলের চোখ ছলছল করছে। কে কি বলবে? সবাই বলার শক্তি হারিয়ে ফেলছে। সামান্য ভিডিওর জন্য একটা মানুষের জীবন শেষ করে দিতে পারে কেউ? অফিসার কাউসার এবার লম্বা সময় চুপ থাকার পর প্রশ্ন করে, আচ্ছা, খুনটা করলে কিভাবে? কিভাবে জানলে মন্ত্রীমশাই ওই সময় বের হবে? রফিক কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, ওই শালা তো একটা পিঁপড়া। শালারে আমি পা দিয়ে পিষে ফেলেছি। আমার জীবনটা তছনছ করে দেওয়ার জন্য পর আমি 1 সেকেন্ডও ঘুমাতে পারিনি। সবসময় ওই কুত্তার বাচ্চার বাড়ির আশেপাশে অপেক্ষা করতাম, কখন বের হবে, কখন সুযোগ পাবো। আর সেদিন ভোরবেলা এক প্রকার গার্ড ছাড়া দেখে সুযোগ আর মিস করিনি। হা, সুযোগ আমি মিস করিনি। শালারে শেষ করে দিছে, সব শেষ। আলিজা নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বাইরে চলে যায়। নেওয়াজ সাহেব ইশারা করে আরসালকেও আলিজা কোথায় গেল তা দেখতে। আরসাল নিজেও এবার বেরিয়ে যায়। আলিজা পুরো থানায় একটু দাঁড়ায়নি, একদম বাইরে চলে আসে। আরসাল আর কিছু দাঁড়িয়ে না করে আলিজার পিছনে বাইরে বের হতে গেলে আরসাল গিয়ে আলিজার হাত ধরে ফেলে। আলিজা নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই আরসাল তার হাত ছাড়ে না। কি হয়েছে আপনার? কোথায় যাচ্ছেন? আমার বাবা নামক অপরাধের ঝুলির কাছে সব জানাতে আমি তার আসল সত্য জেনে গেছি। আপনার কোথাও যেতে হবে না এখন। আমার যেতে হবে, আপনি বুঝতে পারছেন না। বললাম তো যেতে হবে না। এখন আমাদের বাসায় যেতে হবে। যা শাস্তি দেওয়ার ওই লোকটাকে আইন দিবে। তারই বা কী দোষ আছে বলুন? বাইরে আমার ছোট মাকে দেখেছেন কি কান্না করছে? স্বামীর আসল চেহারা সামনে আসায় এটা জানাজানি হলে সে কোথাও মুখ দেখাতে পারবে? আমার কথা বাদেই দিলাম। এখন কিছু ভাবতে হবে না আপনার, ভেতরে চলুন। আমার শেষ রিকোয়েস্ট, এরপর আর কখনো আমার বাবার কাছে যাওয়ার জন্য অনুরোধ করব না। আলিজা, প্লিজ।
ঠিক আছে চলুন। আরসাল হয়তো আলিজাকে হাজারবার নিষেধ করলেও সে শুনবে না। আজকে এখন তার ওখানেই যেতে হবে। মেয়েটা এতদিন বাবা হারানোর শোকে ছিল, আর এখন বাবার আসল সত্য সামনে আসায় একদম ভেঙে পড়েছে। কিছুক্ষণ পর গাড়ি থামলো। আলিজার গাড়ি থেকে নেমে দৌড়ে বাবার কবরের দিকে যায়। আরসাল আর আলিজার পিছু নেয়। আলিজা গিয়ে বসে পড়ে আর সেখানেই কান্নায় ভেঙে পড়ে। আরসাল আর তাকে থামায় না, চিৎকার করে কান্না করে। একটু প্রয়োজন আছে তার, যদি মনটা একটু হালকা হয় তাতে। কারোর সাথে এতটা অন্যায় না করলেও পারতেন আপনি। এখন তো আপনাকে বাবা বলাতে আমার রুচিতে পারছে। আপনাকে আমি আমার জীবনে সবথেকে উঁচু জায়গায় স্থান দিয়েছিলাম। আর এখন আপনার অবস্থান কোথায় জানেন? কোনো অবস্থান বাকি নেই আপনার জন্য। এই আমি বোকার মতো এতদিন আপনাকে হারিয়ে কষ্ট পেয়েছিলাম। ছি, কত বোকা আমি! পুরো দুনিয়া তো আমায় ঠকিয়েই গেল। আপনিও ছাড়লেন না নিজের অবস্থান ঠিক রাখতে। আপনি পুরো দুনিয়াকে ঠকিয়েছেন। আর আপনার পাপের ফলস্বরূপ পুরো দুনিয়া আমাকে ঠকালো। আপনার স্মৃতি আগলে ছিলাম এই কয়দিন, আর তো কিছু অবশিষ্ট রইল না। আমার আর কেউ রইল না। আমি একা ছিলাম, একা আছি, সারা জীবন হয়তো একাই থাকবো। আমাকে কেউ শুভ্র হৃদয়ে শুভ্র ভালোবাসা দিল না। আলিজা বিলাপ করে কান্না করতে থাকে আর আরসাল পিছে দাঁড়িয়ে থাকে। তাকে থামানোর মতো কত সিম্পেথি যেন তার কাছে নেই। সত্যি মেয়েটার মতো হয়তো সত্যি আর কেউ এতটা ঠকে যায়নি। ভালোবাসা ছাড়া থাকে নেই। তার তো অধিকার আছে ভালোবাসার, কাউকে ভালোবাসার, কারো থেকে ভালোবাসা পাওয়ার। কেটে গেছে বেশ কিছুদিন। আমজা শেখের ঘটনা সুরাহা হওয়ার পর তার ব্যাংকের ব্যালেন্স, সম্পত্তি বিষয়ে প্রশ্ন উঠছে। খুঁটিয়ে দেখে আমজা শেখের নামে আহামরি কোনো কিছু সম্পত্তি পাওয়া যায়নি। স্ত্রীকে তেমন কিছু দেননি তিনি। তবে কি তিনি সব কিছু তিনি দেশ ও দেশের মানুষকে দিয়ে গিয়েছেন, নিজের জন্য কিছুই রাখেনি? প্রশ্নগুলো কোনো উত্তর এতদিন পাওয়া যায়নি। সব রকম তদন্ত এক প্রকার বন্ধ করে দেওয়া হয় এবং আমজা শেখের খুনিকে মানসিক রোগী প্রমাণিত হয়, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসার ফলশ্রুতি হলে শাস্তি কার্যকর হবে। সন্ধ্যায় বাসায় প্রবেশ করে আরসাল। আজকে কলেজ থেকে আর বাসায় আসেনি। তিতির সাথে দেখা করে ঘোরাঘুরি করে ভালো কিছু সময় কাটিয়ে বাসায় ফিরছে। রুমে এসে দেখে আলিজা রুমে নেই। প্রায় প্রতিদিন সে বাসায় এসে দেখে আলিজা নেই। বেশিরভাগ সময় আলিজা নাওরিনের সাথে থাকে। বিষয়টা তার ভালোই লেগে। আরসাল ফ্রেশ হয়ে রুমে আসতে দেখে আলিজা বিছানায় বসে আছে। তাকে দেখে এগিয়ে এসে সামনে দাঁড়ালো। আপনি আমাকে ডাকেননি কেন? তুমি তো নাওরিনের রুমে ছিলে বোধহয়। না, আমি আম্মির রুমে ছিলাম। আম্মি? তুমি তো আন্টি বলতে, এখন থেকে আম্মি। বাহ, জি। এত দেরি কেন হলো আসতে? মাঝে মাঝে আপনার আসতে দেরি হয় কেন বলুন তো? কারোর সাথে দেখা করতে যান নাকি? কার সাথে দেখা করতে যাব? বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে বাসায় ফিরি। হ্যাঁ, সময় দেওয়া বন্ধু পর্যন্তই যেন থাকে। মেয়ে গঠিত কোনো ব্যাপার থাকলে জানে মেরে ফেলবো বলে দিলাম। আমি একজনকে ভালোবাসি আলিজা। কি? হ্যাঁ, বুঝলাম না। বললাম তো আমি একজনকে ভালোবাসি। মজা করছেন তাই না? এটুকুতে আলিজার চোখ ছলছল করে ওঠে। আবারও মনে হয় যার পুরো দুনিয়া তার সাথে খারাপ করেছে, আরসালের কাছে ভালোবাসা আশা করা বোকামি ছাড়া কিছুই নেই। আরসাল যদিও বা সিদ্ধান্ত নিয়েছিল আলিজাকে সব বলে দিবে, কিন্তু সাহস করে বলে উঠতে পারেনি। পৃথিবীতে সেই খারাপ শ্রেণীর অন্তর্ভুক্ত সে, যে শ্রেণীর পুরুষ ঘরে স্ত্রী রেখে বাইরে পরনারীতে আসক্ত হয়। কিন্তু আরসালের এখানে দোটানা আছে। না পারছে তিতিকে ছাড়তে, না পারছে আলিজাকে সব পরিষ্কার করে বলতে। আমি ভুল আশা করে ফেলেছিলাম আপনার কাছে আরসাল। আমি ভেবেছিলাম আপনার বাবা জোর করে বিয়ে দিয়েছে, অন্য আপনি নারাজ। কিন্তু এখন তো অন্য বিষয়। আরে বাবা, আমি তো মজা করছিলাম। একটা সত্যি কথা বলবো, শুনবেন কি? আমি আপনাকে ভালোবাসি। আরসাল কিছুক্ষণ চুপ থেকে কিছু না বলে বাইরের দিকে যেতে লাগলে আলিজের সামনে গিয়ে দাঁড়ায়। কোথায় যাচ্ছেন আপনি? বাইরে যাচ্ছি। বাইরে থেকে আসলেন, আবার কেন বাইরে যাবেন? বাসায় থেকে কি করবো? আমি আছি না, আমার সাথে আড্ডা দিবেন? বাইরে সবাই অপেক্ষা করছে। ভয় পান? কিসের ভয়? এটা যে আমার সাথে কাটলে যদি আমাকে ভালোবেসে ফেলেন? বাজে কথা। একদম সত্যি কথা। আপনি আমাকে 1 সপ্তাহ সময় দেন, শুধু আমার সাথে কাটাবেন। তাহলে তাহলে নিজে বুঝতে পারবেন আপনি আমাকে ভালোবাসেন। চ্যালেঞ্জ সিস্টেম মনে হচ্ছে। এখানে চ্যালেঞ্জ নেওয়ার কেসে? হ্যাঁ, চ্যালেঞ্জ ধরুন। আপনি তো ভয় পান। আরসাল কিছু না বলে বাইরে চলে যায়। আলিজা ওখানে ঠায় দাঁড়িয়ে এলো। তবে কি আরসাল সত্যিই তাকে ভালোবাসবে না কখনো? সে কেন তাহলে আরসালের সবটা জেনে মিথ্যে আশা নিয়ে এখানে পড়ে আছে? আলিজা বারান্দায় চলে যায়। খোলা আকাশের দিকে তাকিয়ে থাকে। এত বড় আকাশের নিচে মানুষের অভাব নেই, কিন্তু এত মানুষের মধ্যে তার একটা ব্যক্তিগত মানুষের খুব অভাব। কেউ একজন তার জন্য থাকতে পারত। তার জন্য কি না, তার সব কথা মন দিয়ে শুনবে, সাহারা দিবে, ভালোবাসবে, বিপদে পাশে থাকবে। কিছু কিছু মানুষ খুব সঙ্গীহীনতায় থাকে, তবুও তো তাদের পরিবার অন্যান্য মানুষের থাকে। কিন্তু আলিজা যে পূর্ণতার খাতায় একদম শূন্য। সেদিন আরসাল গোসলে গেলে আলিজা রুমে ছিল। রুমটা এলোমেলো থাকায় ঠিক করেছিল। এমন সময় মেসেজে শব্দ হতে কৌতূহলবশত মেসেঞ্জার দেখতে যেন পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়। হাত দিয়ে মুখ চেপে কান্না থামিয়ে মেসেজ দেখতে থাকে। সে ভেবেছিল সময় লাগলো সে আরসালের কাছাকাছি হতে পারবে, একজন মানুষ অন্তত তার হবে। কিন্তু তার ধারণা মিথ্যে প্রমাণিত হয়ে গেছে সেদিন। তবুও সেদিন থেকে চেষ্টা করে যাচ্ছে আরসালকে বুঝতে না দিয়ে সব কিছু ঠিক করা।
সে চাইছে আরসাল যেন তাকে ভালোবাসে। আরসাল বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরে যাওয়ার আগে তিথির সাথে ফোনে কথা বলছিল। এমন সময় একটা ছেলে সামনে এসে দাঁড়ায়, তার সমবয়সী, একদম তার সামনে দাঁড়িয়েছে। আরসাল আবার ফোন হোল্ড করে জানতে চায়, কিছু বলবেন? ছেলেটা ইশারা করে ফোন রাখতে বলে। আরসাল তিথিকে ফোন রাখতে বলে ফলকটা কেটে দেয়। জি বলুন। আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। আমি শিহাব, তিথির প্রেমিক। মানে ঠিক বুঝলাম না। বসা থেকে দাঁড়িয়ে যায় আরসাল। আপনি হয়তো তিথির সাথে কথা বলছেন। আপনাকে আমি কয়েকদিন ধরে ফলো করছি, কথা বলার সুযোগ হয়নি। কি বলতে এত কিছু করছেন আপনি? প্লিজ আপনি মাথা ঠান্ডা করুন, আমার কথাগুলো শুনুন। আমি আপনার ফেসবুকে আইডিতে রিকোয়েস্ট পাঠিয়েছি, মেসেজ দিয়েছি, আপনি দেখেননি, তাই সামনাসামনি দেখা করার প্রয়োজন অনুভব করলাম। তিথির সাথে আমার 4 বছর সম্পর্ক। কি বলছেন আপনি? হ্যাঁ, যা বলছি সত্যি বলছি। হুট করে এসে একটা কথা বললে দিলেন আর আমি বিশ্বাস করব? তা কেন করবেন? আমি সব প্রমাণ আপনাকে দিয়েছি। মেসেজ চেক করে নেবেন প্লিজ। আমাদের একসাথে ছবি, মেসেজ, ভয়েস সব কিছু আপনাকে দিয়েছি। তার ভয়েস শুনলে অবশ্যই চিনতে পারবেন। আমি দেখছি, দাঁড়ান। ভাই, ওগুলো পরে দেখে নেব, এখন আমার কথাগুলো শুনুন প্লিজ। তিথির সাথে আমার সম্পর্ক 4 বছর, খুব ভালো দিন যাচ্ছিল আমাদের। মাঝে মাঝে তাকে সন্দেহ হতো, ঠিক, কিন্তু সে আমাকে বুঝিয়ে সব ঠিক করে নিতে। ইদানিং কিছুদিন সে আমাকে ইগনোর করছে, না আগের মতো কল, মেসেজ, অফিসে তেমন কথা বলে না, আমাকে এড়িয়ে চলে। সেদিন অফিসে তিথির বড় স্যারের কাছে গেলে ওর ফোন চেক করি, তিথি আর আমার পাশাপাশি টেক্সট। আপনার সাথে কনভারসেশন দেখে আমার মরে যাওয়া মতো অবস্থা। এত ভালোবাসার পরে কীভাবে মানুষ ঠকাতে পারে? তিথি যেমনই হোক, আমি ওকে ভীষণ ভালোবাসি, আমি ওকে হারাতে পারবো না। ওই মেয়েটা আমার জীবন, ওকে না পেলে আমার কী হবে আমি নিজেও জানি না। আর ভাই, আমি যতটুকু বুঝেছি আপনি বিবাহিত, তাহলে কেন শুধু শুধু স্ত্রীকে ঠকাচ্ছেন? এটা করবেন না প্লিজ। দিদিকে প্লিজ ভিক্ষা দেন আমাকে, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি আপনার পায়ে পড়ছি ভাই, প্লিজ আমার সাথে এই অন্যায়টা করবে না। তিথি আপনার জন্য আমাকে ইগনোর করছে, আপনি সরে গেলে 4 জনে ভালো থাকবো। আপনি আপনার স্ত্রীর সাথে ভালো থাকুন আর আমার উপরে একটু দয়া করুন। আপনি যদি প্রমাণ করতে পারেন তিথির সাথে আপনার সম্পর্ক ছিল বা আছে, তাহলে আমি কথা দিলাম আমি সরে যাব। সে আবার কথা শুনে এক ধাপ পিছিয়ে গিয়ে নিজেকে শক্ত করে দাঁতে দাঁত চেপে কথাটা বলে, আরসাল, সব প্রমাণ আমি আপনাকে দিয়ে দিয়েছি, প্লিজ দেখে নিন। ওগুলো তো ফেকও হতে পারে, মেসেজ আইডি ফেক হতে পারে, কিন্তু গলার স্বর তো চিনবেন, ভয়েস তো এডিটও হতে পারে। আচ্ছা ভাই, ওয়েট করুন, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। শিয়াব নিজের প্যান্টের পকেট থেকে ফোন বের করে তিথির নাম্বারে ফোন করে আরসালকে দেখায়। নাম্বারটা দেখে নিন, এটা আপনার বিশ্বাস করতে কষ্ট হবে, আমি আমার ভালোবাসার পরীক্ষা দিতে প্রস্তুত। জি, কলটা দিতে থাকুন। শিয়াব এবার তিথির ফোনে কল দেয়। প্রথমবার কল রিসিভ হয় না, দ্বিতীয়বার কল রিসিভ করে নেয়। শিয়াব এবার লাউড স্পিকারে দেয়। আরসাল খুব মনোযোগ সহকারে ঘটনা পর্যবেক্ষণ করে। তিথি, হ্যাঁ বলো। তোমাকে বলছি এই সময় কল দেবে না, রুমে মা থাকে। একটা কথা জানার জন্য শুধু কল দিয়েছিলাম। কী কথা? আমি তো তোমার জন্য একটা রিং কিনতে এসেছিলাম, কিন্তু তোমার পছন্দ হয় না কি না তা তো জানি না। আমাকে না জানিয়ে রিং কেন কিনতে যেতে হবে তোমায়? এসেছি আমার পছন্দ মতো নিলাম। তুমি না? আমিও কি? কিছু না, থাকো, রাখছি। ভালোবাসি বলবে তো? কে? ভালোবাসি তো। আচ্ছা, এখন রাখছি, ঠিক আছে। ফোনটা রেখে শিয়া আরসালের দিকে তাকায়। আরসাল কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। এই তিথির জন্য সে কি না করেছে। নিজের বিবাহিত স্ত্রীকে সে স্ত্রীর অধিকার দেওয়া তো দূরের কথা, ডিভোর্সের কথা দেওয়ার কথা ভেবেছিল না। আর না, সে কিভাবে এতদিন চোখে কাপড় বেঁধেছিল, নিজের কাজ আর চরিত্রে প্রতি থুতু ফেলতে ইচ্ছে করেছে। আলিজা কি তখন ওই ব্যবহারের পর, এতদিন অবহেলা করার পর তাকে তার জায়গা দেবে? কিন্তু দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আলিজা গ্রহণ করলে করবে, না করলে একাকী থাকবে। তবু সে নারীর জন্য এত কিছু করার পরও যার মনে অন্য কারো বসবাস, তার কাছে আর ফিরবে না। ভাই, শুনলেন তো? এবার প্লিজ আপনার কথাটা রাখুন। হ্যাঁ, কথা যেহেতু দিয়েছি, কথা আমি রাখবো। আপনি তো বলেছিলেন আমি প্রমাণ করতে পারলে আপনি নিজেকে সরিয়ে নেবেন। আপনি প্লিজ স্মৃতিকে অবহেলা করা শুরু করুন। আমাদের যে কথা হয়েছে এসব যেন সে না জানবে না। দুজনের মধ্যে আরও কিছুক্ষণ কথাবার্তা চলে, আর এই আলাপে একজনের হৃদয় ভাঙে, আরেকজনের সতেজটা লাভ হয়। রাত 12টা বাজে। আলিজা আরসালের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। আরসাল সদর দরজায় দাঁড়িয়ে আলিজাকে ফোন দেয়। ফোন বেজে উঠতে আলিজার ঘুম ভেঙে পড়ে। আরসাল, দরজার বাইরে দাঁড়িয়ে আছি। সবাই কি ঘুমিয়েছে? হ্যাঁ, আমিও ঘুমিয়ে গেছিলাম। কখন এসেছেন আপনি? ফোনে কথা বলবে নাকি দরজা খুলে দেবে? সরি, আমি আসছি। আলিজা তাড়াহুড়ো করে বিছানায় ছেড়ে গিয়ে দরজা খুলে দেয়। আরসাল ভেতরে চলে আসে। আলিজা দরজা লক করে আরসালের সাথে রুমে চলে যায়। খুব কষ্ট দিয়ে ফেলেছে তাই না? কিভাবে এই যে এত রাতে ঘুম থেকে উঠে দরজা খুলতে হয়? সমস্যা নেই, আপনার কাজ থাকতেই পারে, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার প্লেটে দিচ্ছি। আরসাল এতক্ষণ খেয়াল করে নি আলিজা কালো রঙের একটা সুতি শাড়ি পরেছে। ফর্সা শরীর যেন কালো রঙের একটু বেশিই ফুটে উঠছে। প্রতিদিনের চেয়ে আজকে একটু বেশি সুন্দর লাগছে। হয়তো অন্যদিন সুন্দর লেগেছে, কিন্তু আরসাল এই মেয়ের সৌন্দর্য খেয়াল করেনি। আজকে হঠাৎ চোখে লাগছে কেন? আজ হঠাৎ শাড়ি? রুম থেকে বাইরে যাওয়ার সময় আরসালের এমন কথায় আলিজা থেমে যায়। খারাপ লাগছে?
অন্যদিন তো আমার দিকে নজরই দেন না। খারাপ লাগলে বলুন না প্লিজ, আমি চেঞ্জ করে আসছি। না না, পরে থাকো, সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আলিজা, গিয়ে বসো। ভালোবাসো? হঠাৎ এমন প্রশ্ন, কিছু হয়েছে আপনার? বলো না। প্রশ্ন করলে উত্তর দিবেই, উল্টো প্রশ্ন করতে হয় না। হ্যাঁ, 7 দিন সময় চেয়েছিলে না? আলিজার মুখে কিছু না বলে অবাক চোখে আরসালের দিকে তাকিয়ে থাকে। তার আবার আজ কী হলো বাইরে থেকে এসে? এত রাতে বাইরে থেকে আসার সময় রাস্তায় কোনো ভূত ঘাড়ে চেপে বসে নিত? কারণ এতদিন আরসাল খারাপ ব্যবহার তো কখন করেনি, কিন্তু এভাবে তো কথা বলেনি। কী হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেয়েছিলাম। সারা জীবন তোমাকে দিয়ে দিব, নেবে? আরসাল, আমার মনে হয় আপনি কোনো বিষয় নিয়ে চিন্তিত আছেন। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমান, সকালে সব ঠিক হয়ে যাবে। কথাগুলো বলে আলিজা বাইরে যেতে লাগলো। আরসাল আলিজার হাত ধরে টান দেয়। আলিজা টাল সামলাতে না পারে আরসালের বুকে এসে পড়ে। পরক্ষণের সাথে সাথে নিজেকে ঠিক করে নেয়। আমি একটা প্রশ্ন করছি, বুঝতে পারছো না তুমি? যাও, তুমি খাবার খেয়ে ঘুমাও, বলে আরসাল ওয়াশরুমের দিকে চলে যায়। শুনুন, রাগ করছেন কেন? আপনি তো কখনো আমার সাথে এভাবে কথা বলেনি, তাই আমার কেমন অস্বস্তি লাগছে। মনে হচ্ছিল আপনার কিছু হয়েছে বা আপনি অসুস্থ। প্লিজ রাগ করবেন না আমার উপর। আরসাল কোনো কথা না বলে জোরে ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয়। এদিকে আলিজা থম মেরে দাঁড়িয়ে থাকে। সে কি করবে এখন? কি বা করা উচিত তার? আলিজা ওয়াশরুমের বাইরে তোয়ালে নিলে আরসালের জন্য অপেক্ষা করছে। সে অবশেষে আরসাল বের হয়ে আলিজার সামনে এগিয়ে যায়, সেটা দিয়ে বিছানার দিকে চলে যায়। আমি কি খাবার? আবার খাবার খাবার শুরু করছো? খাবো না আমি। আচ্ছা ঠিক আছে, ভেবেছিলাম একসাথে খাবো, কিন্তু আপনি তো খাবেন না। আলিজা কথাটা বলে বিছানায় একপাশে গিয়ে শুয়ে পড়ে। সে চোখ বন্ধ করে শুয়ে আছে। খাবে? চলো। কথাটা শুনে চোখ খুলে আলিজা। হুম, আমি আর খাবো না, খেতে ইচ্ছে করছে না। আমি উঠতে বলছি আলিজা। সবসময় আপনার কথা কেন শুনবো আমি? আমার কি নিজের সকাল্লাদ নেই? আপনি ঘুমান। কী হলো, দাঁড়িয়ে আছেন কেন? নিজের জায়গায় কি গিয়ে ঘুমান। উঠবে না? না উঠবে না তো? উঠছি। আলিজা বিছানা ছেড়ে উঠে আরসালের সাথে কোনো কথা না বলে বাইরে যেতে লাগলো। আরসাল তাকে দাঁড়িয়ে যেতে বলে। আলিজা বাধ্য মেয়ের মতো দাঁড়ায়। বলুন। আমার মতো খারাপ চরিত্রের পুরুষ হয়তো তুমি এই পৃথিবীতে আর পাবে না। তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। তুমি কথায় কথায় বলতে না, পুরো দুনিয়া তোমায় ঠকিয়েছে। হ্যাঁ, এই পুরো দুনিয়ার মধ্যে আমিও ছিলাম। আমি ছিলাম এরকম, আর তুমি দেখেছো এরকম। আমি মিথ্যে মানব, তবুও কিছু সত্য বলবে, শুনবে? আলিজের সামনে এসে দাঁড়িয়ে চোখের দিকে তাকিয়ে কথাগুলো বললে আরসাল। না, কিছু বলতে হবে না। তোমার জানা প্রয়োজন। আমি বিয়ের সময় থেকে তোমাকে বলতে চাচ্ছি, কিন্তু আমি কষ্ট পাবো জন্য বলিনি। এখনও বলবে না প্লিজ। আপনি এখন বললে আমি এখনও কষ্ট পাবো। আমি আপনার অতীত জানতে চাই না আলিজা। আমি কিছু জানতে চাই না আরসাল। হয়তো তোমাকে ঠকানোর জন্য আজ আমি নিজেও ঠকে গিয়েছি। আমি চাই না আর কখনো বাহিরমুখী হই। আমি আমার করা ভুলগুলো শুধরে নিতে চাই। একটা কি সুযোগ দেবে আমায়? এই যে কাছে টেনে নিতে চাইছেন, আপনার সব ঠিকঠাক হয়ে গেলে আবার আমাকে কাছের টুকরোর মতো ভেঙে ফেলে রেখে যাবেন না তো? বিশ্বাস রাখতে পারো। সত্যি বিশ্বাস করতে পারি আপনাকে। হ্যাঁ, সম্পূর্ণভাবে। জানেন তো, আপনি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আপনি যদি আমাকে আবার দূরে সরিয়ে দেন, তাহলে আমার আর বেঁচে থাকা হবে না। কথাটা শেষ করতেই দেয় না আরসাল। মুখ চেপে ধরে আলিজাকে থামিয়ে দেয়। দুজন দুজনের চোখের দিকে তাকিয়েছে। আজকে আলিজার চোখ দুটো যে মাদকের মতো নেশা নেশা লাগছে। কয়েক সেকেন্ডে এই চোখে তাকিয়ে থাকলে নিশ্চিত এই চোখে ডুব দেওয়া যাবে। আলিজা অদ্ভুত শব্দ করতে থাকে মুখ দিয়ে। অতঃপর আরসাল খেয়াল করলো সে তো আলিজার মুখ আটকে রেখেছে, সাথে মুখ থেকে হাত সরিয়ে নেয়। এভাবে কেউ মুখ চেপে ধরে আর একটু হলে দম বন্ধ হয়ে মরে? এই কথা আবার আজে বাজে, এজন্য তো মুখ চেপে ধরেছে। এখন এখানে দাঁড়িয়ে থাকবে নাকি খেতে যাবে? রাত তো শেষ হতে চলো, চলো। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন মানে সবার দুপুর পর্যন্ত ঘুম। সবার না, শুধু মিস্টার নেওয়াজ আর রাসেলের। কিন্তু অনেক রাত করে ঘুমানোর কারণে আলিজা আজ ঘুম থেকে উঠতে পারেনি। তাছাড়া প্রতিদিন সে ভোরবেলায় উঠে নামাজ শেষ করে রান্নাঘরে চলে যায়। নাউরিনের প্রাইভেট থাকে, আরসাল পড়াতে যেতে হয়। সকালে ঘুম থেকে উঠে দেখে রুমের বাইরে থেকে আলো আসছে। তাড়াহুড়ো করে উঠে পড়ে আলিজা। ফ্রেশ হয়ে নামাজটা আদায় করে রুমের বাইরে চলে যায়। বের হতে নাউরিন সোফায় বসে আছে। রান্নাঘর যেতেই নাউরিনকে উদ্দেশ্য করে বলে, তুমি এখানে বসে আছো কেন? গতকাল কি বলেছিলে তুমি? কি বলেছিলাম তো মনে নেই আমার। তা মনে থাকবে কেন? আমি কি তোমার কেউ হই নাকি? আরে সোনা বাচ্চা, রাগ করে না। বলো তো। রান্নাঘরে কাজ করতে করতে কথা বলছিল। আজকে আমাদের হাঁটতে বের হওয়ার কথা ছিল। আজকে শুক্রবার, জি। একটু খেয়াল নেই। ডাকুনি কেন? ডেকেছিলাম, শুনতে পাইনি তো। ভাইয়া উঠে এসে ডাকতে নিষেধ করলো।
তোমার ভাইয়ে নিষেধ করছে, কত বড় সাহস, আজ থেকে শাস্তি এসে। আজকে জ্যাম পাউরুটি খাওয়াই সবাইকে, কি বলো? রাতের খাবারে আম্মি গরম করে খেয়ে নিবি। দারুণ আইডিয়া, হি হি। চলো আমরা বেরোই, কাউকে বলবো না, সবাই তো ঘুম। আচ্ছা চলো। দুজনে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বেরোয়। তাদের যে আজকে সকালটা উপভোগ করতে হবে। বেরিয়ে যায় সকালে। হঠাৎ করে সকালে ঘুম ভেঙে যায় আরসাল। ঘুম থেকে উঠে আলিজের পাশে নেই। সে নিশ্চিত রান্নাঘরে চলে গিয়েছে। এত সকালে ভেবে বিছানা থেকে উঠে ধীর পায়ে বাইরে চলে যায়, কিন্তু রান্নাঘরে তো নেই। এত সকালে সাজে যাওয়ার কথা না। সে নৌরিনের ঘরে উকি দিয়ে দেখে সেখানেও কেউ নেই। তার মানে দুজন নিশ্চিত কোথায় গিয়েছে। দুইজনে মিলে কি যে কি করে কিছুই মাথায় ঢুকে না। আরসাল রুমে ফিরে গত রাতের ঘটনা মাথায় ঘুরছে। সে অনেক আগের থেকে আলিজার প্রতি দুর্বল হয়ে গেছিল, এটা ঠিক, কিন্তু তিথিকে সে ভালোবাসতো। মানে যাই বলুক না কেন, মন তো আর আয়ত্তে রাখা সম্ভব নয়। কিন্তু রাত থেকে তিথির প্রতি ক্ষোভ জন্মালে তাকে এক নিমেষে ভুলে যাওয়া সম্ভব না। তবে সে আর তার কাছে ফিরে যাবে না। কিন্তু সে যদি আলিজার সাথে সব ভুল নতুন করে শুরু করতে চায়, আলিজার মনে হবে না তো আমি হয়তো কারোর সাথে বিচ্ছেদ হওয়ার পর তাকে বেছে নিয়েছি। আরসাল কিছু বুঝে উঠতে পারছে না। আবার ভাবে মানুষ মাত্র ভুল করে, সেও ভুল করেছে। মানুষ চিন্তা আর বাকিটা ভাগ্যের পরিহাস। সে এখন থেকে আলিজার সাথে দূরত্ব কমিয়ে নেবে। আলিজার কথা ভাবতে পাশে তাকিয়ে দেখে ফোনের স্ক্রিন বেঁচে যাচ্ছে। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে আলিজার নাম্বার। তারা তো হয়তো বাইরে গেছে, কোনো বিপদ হলো না তো। তাড়াতাড়ি কল রিসিভ করে। আলিজা, আপনি উঠেছেন? হ্যাঁ, অনেকক্ষণ। আচ্ছা ভালো হয়েছে, ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে বাসার বাম দিকে রাস্তা দিয়ে যে একটা ফাঁকা মাঠ আছে, ওখানে আসুন। কেন? আর তোমরা না কাউকে না জানিয়ে বাইরে গিয়েছো কেন? আপনি কি করে বুঝলেন আমি একা আসিনি? ওই বান্দরটার মাথায় এসব আজগুবি বুদ্ধি চলে। ওই নিশ্চয় নিয়ে গিয়েছে, ভোরবেলা ডাকছিল। একদম বান্দর বলবে না, খারাপ হয়ে যাবে কিন্তু। কি খারাপ হবে শুনি? কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলে আসুন তো। তুমি কি শাড়ি পরে চলে গেছো? না তো। ঠিক আছে, আমি আসছি। তাড়াতাড়ি চলো। আরসাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে। প্রতিদিনে এই সময় প্রাইভেট পড়াইতে যেতে হয়। আজকে আর অন্য কারণে বের হতে ইচ্ছা করে না। যদিও সময়টা এক, কিন্তু অনুভূতিটা ভিন্ন। চারপাশে শীতের আমার চলে এসেছে। আরসাল টানা পায়ে নির্দিষ্ট স্থানের দিকে হেঁটে চলছে। কিছুদূর যেতে আলিজা আর নৌরিনকে দেখতে পায়। যা ভেবেছিল তাই, ওখানে দাঁড়িয়ে আছে। সে এগিয়ে যায় তাদের দুজনের কাছে। আরসালকে দেখে দুজন হাসতে থাকে। সে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। দুজনে বের হয়েছিস ঠিক আছে, আমাকে আবার কল করে এখানে ডাকতে হবে কেন? তোমার বউ তোমাকে মিস করছিল নরিন। এসব কি কথাবার্তা নরিন? যা সত্যি তাই বললাম। দেখেছো বৌমনি? আর তুমি কীভাবে কিছু বলছো না কেন? আপনি এসব ঝগড়া করছেন কেন? ঝগড়া আবার কোথায় করলাম? তুই এগুলো কি করছিস? কথা বলছি। এটা কোন ধরনের বলার ধরন? তুমি এবার ওর হয়ে আমার সাথে ঝগড়া করছো? আমি নরিন, আমি ঝগড়া করছি না বৌমনি, একদম না। ভাইয়া আসার পর থেকে আমাদের সাথে ঝগড়া করেই যাচ্ছে। এই তোরা দুজনে একসাথে আমার সাথে ঝগড়া করলে আমি কিভাবে পারবো তোদের সাথে? কি আমরা দুজনে ঝগড়া করছি? আলিজা, এই তোরা এভাবে এরকম করার জন্য আমাকে এখানে দেখছিস? আমি কিন্তু চলে যাব। এই না না, কেন ডাকা হয়েছে আমাকে? আমরা টাকা নিয়ে আসিনি নরিন। টাকা কেন লাগবে? ওখানে একটা দোকানে দেখছি খুব সুন্দর কম দামে সুন্দর সুন্দর শাড়ি বিক্রি হচ্ছে, একটা কিনে দাও না। এই শাড়ি এখানে এত সকালে কি করছে? আজকে নাকি এখানে মেলা, সকাল সকাল এই দোকানটা চলে এসছে। একটা শাড়িতে হবে তো? ওখানে যাই আগে। মানে পরিমাণ বাড়তে পারে। হ্যাঁ, আবার বাড়তেও পারে। আচ্ছা চল। নরিন ৩টে শাড়ি পছন্দ করলে আরসাল তাকে ৩টে শাড়ি কিনে দেয়, কিন্তু সে একবার আলিজাকে নিজের কোনো শাড়ি পছন্দ হয়েছে কিনা জানতে চায় না। নরিন যখন দেখলো চলে যাওয়ার সময় এসেছে, কিন্তু আরসাল এখনও আলিজাকে জিজ্ঞাসা করেনি সে আলিজার কোনটা পছন্দ হলো কি না। সে এবার আলিজার দিকে তাকিয়ে দেখে বেচারি মন খারাপ করে রয়েছে। বৌমনি, তুমি পছন্দ করছো না কেন? দেখো তোমার কোনটা ভালো লাগে। তুমি শাড়ি নিবে? না, আমি শাড়ি নিব না, আমার আছে। কি বলছো? আমি নিচ্ছি আর তুমি নিবে না? তুমি নিলেই কেন তার নিতে হবে? আরসালের কথা শুনে আলিজা অবাক চোখে তার দিকে তাকিয়ে থেকে। আরসাল তাকে শাড়ি নেওয়ার জন্য জোর করবে না তা না, সে নিজেই এসব বলছে। আলিজার মন খারাপ হয়ে আরসালের ব্যবহারে সে আর একখানে দাঁড়াতে চায় না। তিনজনে বাসার দিকে রওনা দেয়। আরসালের উপর তার ভীষণ রাগ হয়। আলিজা মুখের অবস্থা থেকে নাওরিন মন খারাপ হয়ে যায়। দুপুরে গোসল দিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল আলিজা। আরসাল বিছানায় শুয়ে ফোন কাটছিল, এমন সময় তিথির কল আসে। তিথির কল দেখে যেন আরসালের রাগ হয়ে যায়। এই মেয়ে সে কতই না ভালোবেসেছিল। কালকের ঘটনার পর এক ফোঁটা ভালোবাসা অবশিষ্ট নেই সেটা। তবে আগের মতো সম্মানও নেই। যে মেয়ে এরকম একটা নোংরা খেলা খেলতে পারে সে অন্তত ভালোবাসা পাবার যোগ্য না। তার প্রতি ভালোবাসা আছে, সাথে ঘৃণা। ভালোবাসা এখনও আছে, আর সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আরসাল তাড়াতাড়ি কল কেটে মেসেঞ্জারে চলে যায়। তুমি জানো আমি এই দিনটায় বাড়িতে থাকি? এই একটা দিন অন্তত পরিবারের সাথে থাকতে দাও। পরিবার মানে তুমি ওই মেয়ের সাথে আছো তাই না? আমাকে ঠকাচ্ছ তুমি আরসাল। ফোন দিয়েছে এই আজে বাজে কথাগুলো বলার জন্য? ও আমার কথা আজে বাজে? তাছাড়া কি এগুলো কী ধরনের কথাবার্তা? বউ নিয়ে ব্যস্ত থাকো, তার সাথে ফষ্টি নষ্টি করতে তাই না? বউ থাকলে সবাই এগুলোই করে। সবসময় মাইন্ড ঠিক করো। আর তোমার যদি এটা মনে হয় তাহলে তাই করছি। আমার কথা আজে বাজে লাগে তোমার কাছে? এখন আমার মাইন্ড খারাপ? তোমার মাইন্ড খারাপ নাকি?
করছি বউয়ের সাথে, শুনবে বলি? আরসাল, এবার কিন্তু বেশি বেশি করছো। আমি ভালো মনে তোমার সাথে কথা বলার জন্য কল করেছেন। তোমার তো মনে হচ্ছে বউ তোমাকে বশ করে ফেলছে। ওই শয়তান মেয়েকে আমি ছাড়বো না। ওর জন্য তুমি আজ আমার সাথে এমন ব্যবহার করছো। তিথি, একদম ওকে নিয়ে আজে বাজে কথা বলবে না। তোমার এই আচরণে তোমার মনে হচ্ছে আমি তোমাকে ঠকাচ্ছি না। আমি ঠকাচ্ছি ওই মেয়েটাকে, যে কিনা আমার ঘর থেকে সবসময় আমার সেবা করে যাচ্ছে, বাসায় সবার মন রেখে চলছে। কোনো কাজ করলে আমি তার সাথে ভালো ব্যবহার করব, সেটা করছে। দোষ আমার, আমি মানুষ চিনতে ভুল করছি। আরসাল, কথা বাড়িও না, নইলে দেখা যাবে এমন অনেক কথা বলে ফেলবে যা তোমার ভালো লাগবে না। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি তোমার ব্যবহারে, আর অবাক করতে চাইছি না তোমাকে। তুমি কি আদৌ আমাকে ভালোবাসতে? এমন কোনো প্রশ্ন করো না যেটার উত্তর শুনলে তুমি কষ্ট পাবে। মানে আজকে কল দেওয়ার কারণ কি এখন বলবে? তুমি আমাকে ভালোবাসো না আরসাল? সেটা বলতে পারছি না। তোমার মেসেজগুলো আমাকে কষ্ট দিচ্ছে আরসাল। কষ্ট পেও না, পরে কথা হবে। প্লিজ দেখা করতে পারবে? খুব মিস করছে তোমায়। না, আজকে দেখা করতে পারবো না। আরসাল মেসেঞ্জার থেকে বেরিয়ে এসে ততক্ষণে খেয়াল করে আলিজা রুমে নেই। সে আবার এখন কোথায় গেল? আরসাল বাইরে বেরিয়ে দেখে আলিজা আবার তার বাবা ড্রয়িং রুমে বসে কথা বলছে। ওখানে কি যাওয়া ঠিক হবে সেটাই ভাবছে। কিছু একটা ভেবে সামনের দিকে না গিয়ে আবার রুমে ফিরে আসে। আমি আপনাকে ডাকছে, কথাটা শুনে মাথা উঁচু করে তাকায় আরসাল। এতক্ষণ সে বসে বসে তিথি আর তার আর একটা প্রেমিকের মেসেজ ভয়েস ছবি দেখছিল। আর যে রুমে আসতে ফোনটা রেখে দেয়। আমি কেন আমাকে ডাকবে এক্ষুনি? জানি না, কোনো দরকার? তুমি কি এতক্ষণ ওখানেই ছিলে? হ্যাঁ, আমি এখানেই ছিলাম। এখানে থেকে আর কি করব? আপনি তো ফোন কাটছিলেন। একটু কাজে ছিল ফোনে, তাই ফোন কাটছিলাম। আমরা সবসময় কাজ থাকে। আজকে ছুটির দিন, তবুও আপনি আপনার ফ্যামিলিকে কোনো সময় দেন না। আপনি জানেন আপনার ফ্যামিলি আপনাকে কতটা মিস করে? সপ্তাহে 6 দিন তো কলেজেই থাকেন। একটা দিন অন্ততপক্ষে বাবা মা বোনকে সময় দিন, আর বউকে লাগবে না? আমি যে আপনার বউ এটা মানেন? জেনে ভালো লাগলো। প্লিজ আলিজা, এভাবে বলো না। মাঝে মাঝে অনেক কথা বলে ফেলতে হয় ইচ্ছে করে আরসাল। আপনার ব্যবহার আপনার সম্পর্কে যতটা জানি তা মনে হলেও খারাপ লাগে। আমি কষ্ট পাই, আমি যে মানুষ এটা আপনি ভুলে গিয়েছেন। তোমাকে আসলে সরি বললেও কম হয়ে যাবে। আমার করা ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নাও পাতে পারি। তবে একটা জিনিস বুঝে গেছি, আমি মানুষ চিনতে পারি না। নইলে 3 বছর সময় যার পিছনে ব্যয় করলাম সে কীভাবে? প্লিজ আচ্ছা এসব বলা বন্ধ করুন। আপনিও তো জানেন না আমি আপনার ব্যাপারে সব জানি। তাই কথাগুলো দ্বিতীয়বার আমার শুনতে ইচ্ছা করে না। কিছু কিছু কথা হয়তো একবার দুইবার কেন বারবার শোনা যায়, কিন্তু এমন কিছু কথা আছে শোনার শক্তি আর থাকে না। আপনার এই কথাটা আমার শুনতে ইচ্ছা করছে না। যেহেতু আমি আপনার ব্যাপারে জেনে গেছি, আমিও বুঝেছি তুমি হয়তো কোনো না কোনোভাবে আমার বিষয়ে জেনে গেছো। হ্যাঁ, জেনে গেছি আপনার ব্যাপারে, আপনার ভালোবাসার কথা। আর একটাবার উচ্চারণ করবে না আমার সামনে, আমার ভালো লাগে না শুনতে। কি বলুন তো, পৃথিবী আমাকে এত ঠকিয়েছে, এখনও ঠকে যাচ্ছে, এটা শুনতে ভীষণ খারাপ লাগছিল। আপনি বলেছিলেন না আপনার বাবা জোর করে বিয়ে দেওয়ায় আপনি শুধু এই বিয়েতে রাজি না। আপনি যদি আপনার ওই প্রেমের কথা আমাকে বিয়ের আগে একটাবার জানাতেন কোনো না কোনোভাবে, তাহলে দেখতেন এই বিয়েটা কোনোভাবেই হতো না। তবে বিয়ের পর তো আর আমাদের কম সময় কেটে গেল না, বেশ কিছুদিন সময় কেটেইছে। আর এই বেশ কিছুদিনে আমরা দুজন একদিনও আলাদা কোথাও থাকিনি। হয়তো খুব অল্প সময় আপনি আমার সাথে থেকেছেন, হয়তো আমি আপনার স্পর্শ এখনও পাইনি। একটা রুমে একটা ছাদের নিচে তো থেকেছি, কিন্তু আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই। তবুও কেন জানি না মনে হয় আমি আপনাকে ভালোবাসি। আমাকে একবার সুযোগ দেওয়া যায় না আলিজা? আমি আর মানুষ চিনতে ভুল করতে চাই না। আমি অতীত আঁকড়ে ধরে বাঁচতে চাই না। আমি নতুন করে তোমার সাথে বাঁচতে চাই। আমিও চাই আমার ভালোবাসার মানুষ আমাকে ভালোবাসুক। আমার প্রিয় মানুষটি বাইরে কোনো মেয়ের কাছে আঘাত পেয়ে আমার কাছে ফিরে এসেছে, এটা ভাবতে সব অন্ধকার অন্ধকার লাগে। তবে কি তুমি বলতে চাইছো আমার ওই একটা ভুলের জন্য সারা জীবন পস্তাতে হবে? তুমি একজনকে ভালোবাসো, অন্ধের মতো বিশ্বাস করো, আর তোমার বাবা তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিল, তখন কি তোমার তোমার ভালোবাসা এত সহজে ভুলে যেতে পারবে? সেই ভালোবাসা থেকে সরে আসতে একটা আঘাতের প্রয়োজন, আর সেটা আমি পেয়ে গিয়েছি। তবে এখন নিজেকে তেমন দোষী লাগছে তোমার জন্য, ঠিক তেমনই অসহায় লাগছে। পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে আমার করা একটা ভুলের জন্য আমি ভালো থাকার অধিকার হারিয়েছি। ছাড়ুন এসব কথা, আমি আপনাকে ডাকছে। আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আশা করছি না। এখন কি আপনি চাইছেন আমি আবার আপনার পিছনে ভালোবাসি ভালোবাসি বলে দৌড়িয়ে সময় নষ্ট করি? না, আমি কিছুই চাইছি না। কথাটা বলে আরসাল আলিজাকে রেখে রুম থেকে বের হয়ে গিয়ে তার মায়ের রুমে যায়। মিসেস মোহনা বসেই ছিল। ছেলেকে আসতে দেখে পাশে বসতে বলে আরসালও গিয়ে মায়ের পাশে গিয়ে বসে। ডাকছিলি কেন আম্মি? তোর বাবা তো দলের কাজে একটু বাইরে গিয়েছেন, উনি বাসায় আসলে আমাদের সবাইকে বেরিয়ে পড়তে হবে। তোর ফুপু, সাজু ফুপুর মেয়ের বিয়ে, যেটা বড় ওটাই, সবাইকে যেতে বলছে। হ্যাঁ, আমার তো কলেজ থেকে ছুটি দেবে না এখন। বিয়ে কবে? সামনের শুক্রবার। এতদিন আগে গিয়ে কি করবে? গ্রামে যাওয়া হয় না কতদিন, ভেবে দেখেছো তুমি? ঠিক আছে, তাহলে তোমরা যাও বৃহস্পতিবার। ছুটি কি নেওয়া যাবে না? 1 সপ্তাহ কম না আম্মি, এতদিন ছুটি কখনো দেবে না। আলিজা তাহলে কি করবে? তোমার সাথে যাবে নাকি আমাদের সাথে? আলিজা তোমাদের সাথে যাক।
আমার জন্য শুধু শুধু বেচারি আনন্দ করতে পারবে না। নওরিনের সাথে থাকলে আর তুমি থাকলে ওখানে ওর ভালো লাগবে। তোমরা যাও, বৃহস্পতিবার চলে যাব। আচ্ছা তাহলে ব্যাগ গুছিয়ে নিতে বল গিয়ে। ঠিক আছে। আরসাল বেরিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হয়। রুমে গিয়ে দেখে আলিজা রুমে নেই। নিশ্চয়ই মেয়েটা নৌরিনের রুমে চলে গেছে। একটু ধীরে সুস্থে নিজের রুমে বসে থাকতে পারে না। নৌরিন যে কী জাদু করেছে আল্লাহ জানে। নিজে একা একা বকবক করতে করতে নৌরিন কল দেয়। কয়েক সেকেন্ডের দূরত্ব থেকে ভাইয়ের নাম্বার থেকে কল পেয়ে অবাক হয় নৌরিন। আলিজার দিকে ভুরু কুচকে তাকায়। তোমার বর কোথায়? কে তোমার ভাইয়া? তোমার আরও কোনো বর আছে? আরে ধুর, আমি তো আম্মি রুমে। কল দিল যে কি জানি, দেখো তো। ঠিক আছে। নরুনার কথা না বেরিয়ে কল রিসিভ করে। ভাইয়া রুমে থেকে কল দিছো নাকি? আলিজা কোথায়? আমার রুমে। কেন? পাঠিয়ে দেয়। আর তুই আম্মি রুমে যা, আম্মি ডাকছে তোকে। ঠিক আছে। ফোন রেখে আলিজার দিকে তাকায়। যাও, তোমার বর স্মরণ করেছে তোমায় বলে হেসে ফেলে নৌরিন। গিয়ে একটু ভালো করে কথা বলো বেচারির সাথে। তোমার কথা শুনে তখন অনেক কথা শুনিয়ে দিয়েছি। একটু কথা না শুনলে তোমার সে কঠিন ভাব আছে সেটা সে বুঝবে না। আমার ভাই খুব সহজ সরল, খুব সহজে মানুষকে বিশ্বাস করে, তাই তো বারবার ঠকে যায়। এখন যাও, রুমে যাও। আচ্ছা থাকো তাইলে। আজ যে রুমে ঢুকে দেখে আরসাল বিছানায় শুয়ে ফোন কাটছে। মাথার শাড়িটা আবার তার সবুজ শাড়িতে রাখা। আর যার মনে পড়ে একদিন তার শাশুড়ি আরসালকে রাগ দেখে শাড়ি কিনে আসতে বললে রাতে একসাথে 9টা শাড়ি নিয়ে এসেছিল আলিজার জন্য। কিন্তু শাড়ি এখন ওখানে কেন, সে বিষয়টা ভাবার। আরসালের দিকে এগিয়ে গিয়ে কোমরের দুই পাশে হাত দিয়ে দাঁড়ায়। কী সমস্যা, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আরসাল, আপনি শাড়ি এখানে রেখেছেন কেন? এটা পরে রেডি হও তাড়াতাড়ি। কেন? মেলায় যাব। মেলায় যাবেন আপনি? আমি কেন রেডি হবো? কারণ তুমিও যাবে আমার সাথে। আমি কেন? বউকে নিয়ে মেলায় ঘুরে বেড়ানোর ইচ্ছা হয়েছে তাই। আর কি কি ইচ্ছা হয়? আপাতত এটাই, অন্যগুলো পরে বলবো। যাও, রেডি হও তাড়াতাড়ি। এসে আবার তোমার ব্যাগ গুছিয়ে নিতে হবে। ব্যাগ আবার কেন গুছিয়ে নেবে? গ্রামে আমার ফুপুর মেয়ে বিয়ে, ওখানেই সবাই যাবে। বাইরে থেকে এসে রাতেই রওনা দিতে হবে তোমাদের। আপনি যাবেন না? না। কেন? কলেজ আছে না তোমার? আপনি একা বাসা দেখবেন? হ্যাঁ। আপনি না গেলে আমিও যাব না ওখানে। আমি বৃহস্পতিবার যাব, তোমরা আজকে যাবে। এতদিন পর আসবেন? হ্যাঁ। যাও যাও, রেডি হও। ভালো করে বলেন। কেউ ভালো করে বলবো? বলেন। যাও, রেডি হয়ে নাও, আমরা দুজনে আজ একটু বেরোবো। যাও, রেডি হয়ে নাও, আমরা দুজনে আজ একটু বেরোবো। ঠিক আছে? ঠিক আছে, চলবে। এটা দ্বিতীয় পর্ব, পুরনো ডাকবাক্স, ভাগ্যবতী বউ, পুরনো ডাকবাক্সের পর্ব দ্বিতীয়। সম্পূর্ণ পর্বগুলো প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।